তো এই ক্লাসে আমরা কভার করব টাইপ 5, যেখানে লাভ ক্ষতি সংক্রান্ত আমরা প্রবলেম দেখব। তারপর টাইপ 6 দেখব, যেখানে মুনাফা মূলধন সংক্রান্ত আমরা প্রবলেম দেখব। এগুলো অবশ্য তোমাদের বইয়ে আছে। তো এগুলা আমার এখানে নাম্বারিং যেগুলো আছে, এই নাম্বারিংগুলা তোমার বইয়ের সাথে মিলবে না। আমি আমার টাইপ মেনটেন করার স্বার্থে নাম্বারিং দিয়েছি। আর তোমরা অবশ্যই কিন্তু প্রবলেমগুলো সবগুলো আছে। আর তোমরা কি করবা, তোমরা তোমাদের বইয়ের সাথে প্রবলেমগুলো মিলিয়ে তারপরে হচ্ছে প্রবলেম সলভ করবো। ওকে, এবার আসো আমরা দেখি টাইপ 5 এর 1 নাম্বারটা দেখি। কি বলছে, একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রি করলে তার চেয়ে 18X বেশি টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? এখন দেখো, আমরা দ্রব্যটার ক্রয় মূল্য বের করব। ঠিক আছে, তো ক্রয় মূল্য যদি বের করতে চাই, তো প্রথমে আমরা দেখি X% ক্ষতিতে আসলে জিনিসটা কি। তো X% ক্ষতিতে, ক্ষতিতে কথার মানে কি? দেখো তো, X% ক্ষতি কথাটা মানে কি? X% ক্ষতি কথার মানে হলো যে, এটা বলতে বোঝায় যে দেখো, ক্ষতি X% ক্ষতি মানে 100 টাকার মধ্যে 100 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয়, তোমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তুমি X% ক্ষতি করে তুমি বিক্রি করছো। তার মানে এটা তোমার, দেখো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তোমার বিক্রি মূল্য কত ছিল? বিক্রি মূল্য অবশ্যই 100 টাকা চাইতে X টাকা কম ছিল, তাই না? ওকে, এই ছিল তোমার এটার মিনিং বোঝা যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য হবে কত? 100 মাইনাস এক্স টাকা, কারণ X% ক্ষতি করে দিছো, মানে 100 টাকার মধ্যে তুমি এক্স টাকা লস। 100 টাকার মধ্যে এক্স টাকা লস। তাহলে তুমি 100 টাকার মধ্যে তুমি যদি 100 টাকা বিক্রি করো, সরি, 100 টাকা যদি তুমি ক্রয় করো, তাহলে বিক্রি করবা X% ক্ষতি হলে বিক্রি করবা কত? 100 মাইনাস এক্স। তার মানে তাহলে আমাদের X% ক্ষতিতে যে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, মানে তুমি যে বিক্রয় করলে যে বিক্রয় মূল্য পাইবা, 3X% লাভে বিক্রি করলে তার চেয়ে 18 টাকা বেশি পাইতাম, তাহলে ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। এখন আসো আমরা যদি বলি, ধরি ক্রয় মূল্য কি, ক্রয় মূল্য আমরা ধরে নিতেছি যে পি টাকা। ওকে, ক্রয় মূল্যকে আমরা পি টাকা ধরতেছি। ওকে, আচ্ছা, তাহলে এবার বলো X% ক্ষতিতে, X% ক্ষতিতে, আচ্ছা, X% ক্ষতিতে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে হলে বিক্রয় মূল্য কত আমাদের? বিক্রয় মূল্য দাঁড়ায় তোমার কয় টাকা? 100 মাইনাস এক্স টাকা। হ্যাঁ, কারণ হচ্ছে X% ক্ষতি করছো, আর X% মানে 100 টাকার মধ্যে X টাকা ক্ষতি। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস এক্স টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত দাঁড়ায়? 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি পি টাকা হয়, পি টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তোমার পি ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 টাকা, তাই না? আচ্ছা, এবার এবার কি করবা? 3X% লাভে, এখন 3X% লাভে এখন কি ঘটনা দাঁড়াবে? তো 3X% লাভে, 3X% লাভ মানে কি? তুমি যখন 3X% লাভ কথার মিনিং কি? 3X% লাভ কথার মানে হলো যে, যখন তুমি একটা প্রোডাক্ট 100 টাকাটা কিনবা, মানে কি 100 টাকার মধ্যে তুমি কত টাকা লাভ? এক্স টাকা লাভ। এর লাভ 3X% মানে কি? 3X% লাভে কথার মানে কি? 3X% কথার লাভের মানে হলো 100 টাকার মধ্যে তোমার 3x টাকা লাভ। X% লাভ কি কথার মানে কি? 100 টাকার মধ্যে 3x টাকা লাভ। এখন 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তোমার x টাকা লাভ করলে তো অবশ্যই বিক্রি মূল্য হবে কত? 100 প্লাস 3x। কারণ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তুমি 3x টাকা লাভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 100 প্লাস 3x টাকা বিক্রি করতে হবে। তাহলে কেবলমাত্র 3x টাকা লাভ হবে। 100 টাকার মধ্যে 3x টাকা লাভ মানে হলো 3x% লাভ। তাহলে এখন আমরা বলতে পারি যে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা হলে 3x% লাভে ক্রয় মূল্য মূল্য 100 টাকা হলে হলে বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য আমাদের দাঁড়ায় 100 প্লাস এক্স টাকা, তাই না? এবার ক্রয় মূল্য 1 টাকা হলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য হচ্ছে কত? 100 প্লাস 3x ডিভাইডেড বাই কত? 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য, এখন দেখো আমরা ক্রয় মূল্য কি বলছিলাম? পি। ক্রয় মূল্য তো তোমার সবসময় ফিক্স থাকবে, X% ক্ষতিতেই বলো আর 3X% লাভেই বলো, সবসময় কিন্তু ক্রয় মূল্য সেম। ক্রয় মূল্য পি টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? পি ইন্টু
100 প্লাস 3x ডিভাইডেড বাই কত 100 টাকা। ওকে, এটা এখন দেখো, এখন আমরা বলতে পারি যে শর্ত মতে দিয়ে কি লিখবো, আমরা শর্ত মতে দিয়ে কি লিখতে পারি যে শর্ত মতে তোমার কি বলছে যে তুমি x% খুঁজে যে মূল্য পাইতা, হ্যাঁ যে মূল্য পাইতা 3x% মানে তুমি যে বিক্রি মূল্যটা পাইতা 3x% লাভে বিক্রি করলে তার চেয়ে 18 টাকা বেশি বিক্রি মূল্য পাইতা, তাই না? তার মানে তুমি 3x% লাভে বিক্রি করলে কত পাইতা, এইটা যে পাইতা, এইটা যে পাইতা, এটার এটার দাম এটার চেয়ে 18 বেশি। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি পি ইন্টু তুমি যে এটা এটা অবশ্যই কম টাকা আর এটা অবশ্যই বেশি টাকা, তাহলে এটার সাথে 18x টাকা যোগ করলে তো কেবলমাত্র আমি এটা পাবো, তাই না? তার মানে তুমি বলতে পারো 100 পি ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, এটার থেকে 18 টাকা 18x বেশি পাবো কোনটা করতে গেলে, এটা করতে। তার মানে এখানে আমাদের হচ্ছে 100 প্লাস 3x ডিভাইডেড বাই কত 100, তাই না? দেখো এটা হচ্ছে আমাদের x% লসে যে বিক্রি মূল্য, এটার সাথে 18x বেশি বিক্রি করলে আমি কি পাবো 3x% লাভ, লাভের বিক্রি মূল্যটা পেয়ে যাবো, মানে এটা পেয়ে যাবো। তো আমরা শর্ত মধ্যে দিয়ে এটা লিখলাম। এবার আমরা এটাকে সলভ করে পি এর মানটা বের করবো। এখন আমরা যদি লসাগু নেই তাহলে লসাগু হচ্ছে 100, এখানে থাকবে পি ইন্টু 100 মাইনাস এক্স প্লাস এটা হচ্ছে 1800x হবে ইকুয়ালস টু পি ইন্টু 100 মাইনাস সরি প্লাস 3x ডিভাইডেড বাই 1800। ওকে, তো এখানে 100 কাটা যাবে আর এখানে পি দ্বারা যদি মাল্টিপ্লাই করে তাহলে হবে 100 পি মাইনাস পি এক্স, তারপর হচ্ছে তোমার প্লাস 1800x ইকুয়ালস টু 100 কাটাই গেল, এখানে থাকবে হচ্ছে 100 পি প্লাস 3px। ওকে, তাহলে এখন দেখো এই 100p কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে তোমার আমি যদি এই px-টাকে অথবা আমি যদি মনে করো যে হ্যাঁ px-টাকে যদি পাশে নিয়ে নিই, এখানে থাকতেছে তোমার 1800x ইকুয়ালস টু আমাদের 3px, এটা আগেই আছে আর এটাকে আমি পাশে নিলে কি হবে প্লাসের px হবে এখানে, তাই না? ওকে, তাহলে এখানে হবে 1800x ইকুয়ালস টু এটা কত হলো 4px। তা আমার কি লাগবে, আমার লাগবে তো পি এর মান, তাই না? এই যে পি এর মানটা আমার লাগবে, তাহলে পি এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমি কি করব, তো এখানে আমি বলতে পারি যে 4px যেটাকে আমি চাই এটাকে আমি বাম পাশে আনবো, তাই না? 1800x তো এক্স এক্স কাটা, তাহলে সুতরাং পি ইজ ইকুয়াল টু কত হবে, পি ইজ ইকুয়াল টু হবে 1800 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 1800কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তাহলে তোমার কত হবে, আনসারটা হওয়া উচিত 1800 ভাগ কত 4, দ্যাট ইজ হচ্ছে 450। ওকে, তাহলে তোমার আনসার হবে কত, এটা হচ্ছে তোমার 450। তাহলে এই যে আমরা দেখলাম যে ক্রয় মূল্য কত ছিল, আমরা পাইলাম ক্রয় মূল্য হচ্ছে কত আমাদের 450 টাকা। ওকে, তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 450 টাকা আনসার। আশা করি ধরতে পারছো কিভাবে সলভ করবো। ওকে, আচ্ছা তাহলে এবার চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এখানে কি বলছে যে 2 নম্বরে একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? এখন ক্রয় মূল্য যদি বের করতে চাও 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, তো তুমি দেখো 10% লাভের মিনিং কি, এটা একে ধরো 10% লাভ মানে কি, তুমি 100 টাকার মধ্যে 10 টাকা লাভ করছো, এটা মানে 10% লাভের মানে কি 100 টাকায় তুমি 10 টাকা লাভ, তাহলে 10 টাকা লাভে যদি বিক্রি করতে চাও তাহলে ক্রয় মূল্য 100 টাকা হইলে তোমার বিক্রি করতে হবে কত টাকা, অবশ্যই 110 টাকা, তাই না? তাহলে এইটা হচ্ছে তোমার বুঝাই এখানে। তাহলে আমরা বের করবো কি, আমরা বের করবো ক্রয় মূল্য, ঠিক আছে? এখন বিক্রয় মূল্য 10% লাভে আমরা যদি বলি যে 10% লাভে, ওকে 10% লাভে কি দেখো বিক্রয় মূল্য আমাদের দরকার কি ক্রয় মূল্য না, এই জন্য বিক্রয় মূল্যটা বাম পাশে থাকবে আর ক্রয় মূল্যটা ডান পাশে থাকবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য 110 টাকা হলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হয় আমাদের 100 টাকা। ওকে, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই কত 110। সুতরাং দেখো ক্রয় মূল্য দেওয়া আছে কত 111 টাকা, তাহলে সরি 11 টাকা দেওয়া আছে, ক্রয় মূল্য 11 টাকা, তাহলে বিক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য 11 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ায় 100 ইন্টু 11 ডিভাইডেড বাই 110 টাকা। এখন তুমি এটাকে কাটাকাটি করো, তো দেন দেখবা এখানে এটা টাকা না থাকবে হচ্ছে 10 টাকা, 10 টাকা, ঠিক আছে? তাহলে তুমি দেখো ক্রয় মূল্য তোমার মোটমাট সামান হচ্ছে এখানে 110 ইন্টু আমি ক্যালকুলেট করি 11 ডিভাইডেড বাই 10, অবশ্যই 10 টাকা, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমি দেখলাম যে কলমটির ক্রয় মূল্য কত টাকা 10 টাকা, এই হচ্ছে আনসার। এবার আসুন নেক্সটে যাই। এমন হচ্ছে একটি খাতা
36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, আর 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো, তাহলে খাতাতে ক্রয় মূল্য কত? এখন দেখো, আমরা ক্রয় মূল্যটা যদি বের করতে চাই, তুমি দেখো ক্রয় মূল্যটাকে, সাপোজ আমি এই ক্রয় মূল্যটাকে ধরে নিলাম, যে ধরি ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, ক্রয় মূল্য আমাদের x টাকা, ঠিক আছে, এটাকে আমরা x টাকা ধরে নিলাম। ওকে, আচ্ছা, ক্রয় মূল্য যদি x টাকা হয়, এবার দেখো 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, এবার দেখো ক্ষতি আমরা বের করবো, তাহলে ক্ষতি মানে কি কিন্তু কত, একটা ক্ষতি বের করতে হবে, আর একটাকে লাভ বের করতে হবে। ক্ষতির সূত্রটা কি, দেখো ক্ষতি তো আমরা ডিপেন্ড করে বিক্রি মূল্য আর ক্রয় মূল্যের উপর। তাহলে ক্ষতি কখন হবে, যখন তোমার ক্রয় মূল্য বেশি হবে এবং বিক্রি মূল্য কম হবে, তাই না? আমরা বলতে পারি যে ক্ষতি ইজ ইকুয়াল টু কি, ক্রয় মাইনাস বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য, এই হচ্ছে আমাদের ক্ষতি। আবার লাভ কি হবে, লাভ মানে কি, লাভ কখনই হবে যখন বিক্রয় মূল্য তোমার ক্রয় মূল্যের চাইতে বেশি হবে। তার মানে লাভ কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য, এটাই তো। তাই ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা আগে হয়, বিক্রয় মূল্যটা পরে হয়। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য আগে হয়, ক্রয় মূল্য পরে হয়, কারণ লাভের ক্ষেত্রে অবশ্যই বিক্রয় মূল্য বেশি, আর ক্ষতির ক্ষেত্রে অবশ্যই ক্রয় মূল্য বেশি। আচ্ছা, এই হিসাবে আমরা যদি বলি যে যত ক্ষতি হয়, তাহলে আমরা বলতে পারি সুতরাং 36 টাকায় বিক্রয় করলে ক্ষতিটা যদি বলি, ক্ষতি ইজ ইকুয়াল টু কত, ক্ষতি মানে কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে এক্স মাইনাস কত, 36 টাকা। এটার মিনিং এরকম না, যে ক্ষতি হচ্ছে কি, ক্ষতি হবে ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ক্রয় মূল্য আর মাইনাস বিক্রয় মূল্য কত, 36 টাকা। আচ্ছা, আবার 72 টাকায় বিক্রয় করলে লাভ হবে কি, লাভটা আমরা বের করবো। লাভ, এটি তো লাভ বলছে, তা লাভ হইতে গেলে কি হয়, অবশ্যই বিক্রি মূল্য আগে। বিক্রি মূল্য কত, 72 টাকা। ক্রয় মূল্য তো এটা ফিক্সড, তাই না? ক্রয় মূল্য, একটা প্রোডাক্টের ক্রয় মূল্য অবশ্যই ফিক্সড হবে, তাহলে ক্রয় মূল্য এক্স, তাহলে হচ্ছে আমাদের ক্রয় মূল্য কত, x টাকা, 72 মাইনাস x টাকা। ওকে, আচ্ছা, এবার তুমি জিনিস লক্ষ্য করো, আমরা কি শর্ত দেওয়া আছে, বলছে যে টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো, তার দ্বিগুণ কোনটা, যে ক্ষতি হয়েছে এই ক্ষতির দ্বিগুণ। তাহলে এখন তুমি ক্ষতি হয়েছে কত, তো আর তার দ্বিগুণ হচ্ছে এটা, আমরা শর্ত মতে কি বলতে পারি, শর্ত মতে কার দ্বিগুণ, এটার দ্বিগুণ না, শর্ত মতে 2 ইন্টু এক্স মাইনাস 36, এটার দ্বিগুণ হচ্ছে লাভ। লাভ কত, 72 মাইনাস এক্স। এই শর্তটা বুঝছো, শর্তটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে শর্তটা হচ্ছে তার কোনটা, তার হচ্ছে ক্ষতির দ্বিগুণ হবে লাভ। তাহলে এই যে ক্ষতি হচ্ছে এটা, ক্ষতির দ্বিগুণ ইকুয়ালস টু লাভ, এই যে লাভ। ওকে, আশা করি ধরতে পারছো। এখন আমি সিম্পলিফাই করবো, 2x মাইনাস 36 ইন্টু 2 ইকুয়ালস টু 72 মাইনাস এক্স। আচ্ছা, তো এখন দেখো এই মাইনাস এক্সটা এর পাশে আসবে না, ফার্স্টে কি হবে, প্লাসের হবে, 2x আর প্লাসের x মিলে 3x হবে, ইকুয়ালস টু 72 এখানে আগে ছিল, আর এই যে মাইনাস যদি এ পাশে যায় তখন কি হবে, প্লাসের হবে 36 ইন্টু 2 মানে কত, 72। তাহলে এটা মাইনাসের 72 হওয়ার কথা ছিল, এ পাশে এসে প্লাসের 72 হয়েছে। এখানে হবে কি, 3x ইকুয়ালস টু 72 প্লাস 72 করলে কত হয়, এটা হয় 144, ঠিক আছে। সুতরাং x ইকুয়ালস টু কত হবে, 144 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স তোমার আনসার আসবে 144/3, মানে হলো 48। এটা হচ্ছে কত, 48 টাকা। তাহলে তোমার ক্রয় মূল্য দাঁড়াইছে কত টাকা, ক্রয় মূল্য হচ্ছে তোমার 48 টাকা। ওকে, এই হচ্ছে তোমার আনসার, আশা করি তোমরা ধরতে পারছো। এখন আসো আমরা দেখবো টাইপ 6 এর মুনাফা মূলধন সংক্রান্ত প্রবলেম। মুনাফা মূলধন সংক্রান্ত প্রবলেম তোমরা আগেও করছো, হ্যাঁ, এইটে করছো, 6, 7, মানে সব জায়গাতে মোটামুটি করে আসছো। তো এই টাইপের প্রবলেম গুলো তুমি যদি আগেও করছো, তো এখানে দেখো আমরা ডিরেক্ট ফর্মুলা তো তোমরা জানো, মুনাফা সংক্রান্ত ফর্মুলা কি, মুনাফা সংক্রান্ত বেসিক যে জিনিসপাতি, সেটা হচ্ছে যে আমরা যদি বলি মুনাফা, হ্যাঁ, মুনাফার ক্ষেত্রে দুই টাইপের হচ্ছে তোমার মুনাফা মূলধন বের করা হয়। একটা হচ্ছে সরল মুনাফা, এই যে সরল মুনাফা। তো সরল মুনাফার ক্ষেত্রে কি হয়, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা, আই ইজ ইকুয়ালস টু PNR, যেখানে আমরা বলতে পারি যে কি, এখানে কি আছে, যে হচ্ছে তোমার পি হচ্ছে কি, এখানে পি হচ্ছে আসল, হ্যাঁ, পি হচ্ছে আসল। ওকে, এখানে পি হচ্ছে আসল, তারপরে হচ্ছে তোমার আরেকটা কি, যে এন হচ্ছে কি সময় বা বছর, হ্যাঁ, সময়, আর এই সময়টা অবশ্যই বছরে হিসাব করা হয়, হ্যাঁ, এটা অবশ্যই বছরে হিসাব করা হয়, বছরে। তারপরে আর ইজ ইকুয়ালস টু কি, মুনাফার হার, তাই না, এটা হচ্ছে মুনাফার হার। ওকে, আচ্ছা, আর এটা অবশ্যই পার্সেন্টেজে রাখা হয়। ওকে,
এই হচ্ছে তোমার যেখানে সরল মুনাফা আয় আয় দ্বারা মুনাফাকে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে কি তোমার যদি আমি 2 নম্বরে বলি সেটা কি চক্রবৃদ্ধি মুনাফা। আরটা কি চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কনসেপ্টটা কি সেটা তো অবশ্যই তোমরা জানো, নাও জানতে পারো, আচ্ছা অসুবিধা নাই। এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফা, এটা মুনাফাকে হলো আমরা আয় দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে যেমন এই ক্ষেত্রে, যেমন এই সরল মুনাফার ক্ষেত্রে আসলটা কনস্ট্যান্ট থাকে, আসলটা কনস্ট্যান্ট থাকে। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসলটা কি হয়, আসলটা চক্রাকারে করতে থাকে, ঠিক আছে। তাহলে আসলটা চক্রাকার করলে সাপোজ ধরো তোমার কোন এক মানে মনে করো যে 5,000 টাকাকে তুমি তো 10% হারে তুমি ব্যাংকে রাখবা, হ্যাঁ। 10% হারে রাখলে 1 বছর পর তোমার যে হচ্ছে বা 5,000 টাকা যদি তুমি 10% হারে রাখো, তো তোমার 1 বছরে আস্তে আস্তে কত টাকা, সেটা হচ্ছে তোমার ধরো 5,000কে যদি ইয়ে করো যে 5,000 ইন্টু ইন্টু হচ্ছে তোমার 0.1, দ্যাট ইজ 500 টাকা। এই 500 টাকা, তাহলে 5,000 ছিল আসল, তোমার হয়েছে কত 500 টাকা, হ্যাঁ। 500 টাকা পাইছো মুনাফা। তাহলে এই এটা হচ্ছে প্রথম বছরের মুনাফা তোমার হচ্ছে এটা। সরল মুনাফার ক্ষেত্রে তুমি প্রতি বছরে 500 টাকা করে করে পাইবা সরল মুনাফার ক্ষেত্রে। আর যখন তুমি চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করবা, তখন এই প্রতি বছর মানে 1 বছর পরে তোমার আসলটা দাঁড়াবে কত 500 প্লাস 5,000 প্লাস আবার 500, মানে এই আগের আসলটা আর মানে 1 বছর ঘোরার পর যে মুনাফাটা হইলো এই মুনাফাটা দুইটা মিললে একটা নতুন একটা আসল ক্রিয়েট হবে। এই আসলটাই মূলত চক্রবৃদ্ধি আকারে বা চক্রাকারে বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফার জন্য এটা মূলত মূলত আমরা চক্রবৃদ্ধি মুনাফা না, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, হ্যাঁ। এটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি মূলধন, ওকে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা না, চক্রবৃদ্ধি মূলধন। আসলে চক্রবৃদ্ধি মূলধনটা কি? মূলধন হচ্ছে যে নির্দিষ্ট বছর পর একটা নির্দিষ্ট সময় পর যে মুনাফা, প্রাপ্ত মুনাফা এবং হচ্ছে কোনো যে আসল, হ্যাঁ, যে আসল, এই আসল মিলে মুনাফা এবং আসল মিলে যে তুমি হচ্ছে টাকাটা হবে, সেটাই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধনকে আমরা বলবো সি ইজ ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে পি ইন্টু, চক্রবৃদ্ধি মূলধনের জন্য সি দ্বারা প্রকাশ করা হয় সি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, হ্যাঁ। এটা যেখানে এন হচ্ছে সময়, যেটা জানো, আর হচ্ছে তোমার সবকিছু ঠিকঠাক আগের মতো, জাস্ট এখানে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে তোমার সি, হ্যাঁ। এটা এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা কি হবে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবে তোমার, ওকে। চক্রবৃদ্ধি মুনাফা সেটাকে আমরা যদি আই বলি, আই ইকুয়ালস টু, ধরো এটা আমরা চক্রবৃদ্ধিকে আইসি দ্বারা প্রকাশ করছি, হ্যাঁ। আইসি ইকুয়ালস টু কি হবে, তো আমরা জানি মুনাফা হচ্ছে কি, যখন তোমার ধরো এন বছর পর যে চক্রবৃদ্ধি মূলধনটা হবে, তখন তোমার মুনাফাটা কত হবে এন বছর পর। তো সেটা অবশ্যই তুমি আসল থেকে, এই যে মূলধন থেকে তোমার আসলটা মাইনাস করে দিলে যে তুমি এক্সট্রা টাকা পাইবা, এবং পি টাকার উপর তুমি চক্রবৃদ্ধি মূলধন পাইছো এটা, হ্যাঁ। তুমি পি টাকাকে চক্রবৃদ্ধি মূলধন থেকে পি টাকাকে মাইনাস করো, মানে আসল টাকাটাকে মাইনাস, যেটা তুমি ব্যাংকে প্রথমে জমা রাখছিলা, এটা থেকে মাইনাস করে তুমি যে এক্সট্রা টাকাটা পাইবা সেটাই আসলে মুনাফা, ঠিক আছে। তাহলে যেটা আমরা বের করে কি হবে সি মাইনাস পি। তাহলে এখন দেখো সি তুমি জানো, সি মানে কি পেলাম আমরা পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। আর তারপরে তুমি এখানে যদি বলো যে পি ইন্টু কি হতে পারে এখানে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, এই তো, ঠিক আছে। এই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য ফর্মুলা। তুমি এটাকে ডিরাইভ করতে পারো, অথবা তুমি এইভাবে বের করতে পারো, মানে আগে চক্রবৃদ্ধি মূলধন বের করবা, তারপর আসলটাকে মাইনাস করে দিবা, দেন তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে তোমার বেসিক কথাবার্তা। আমরা যদি এখন এটাকে সলভ করতে চাই, চলো দেখি কিভাবে সলভ করবো। এখন এটাকে সলভ করার জন্য মূল যে জিনিসটা আমাদের কি বলছে, মুনাফার একই হারে, তাহলে কি বলছে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার নির্ণয় করা। তুমি প্রথমে কি করবা, প্রথমে আমরা ধরে নিব যে মুনাফার হার, ধরো যে ধরি মুনাফার হার কত টাকা, মুনাফার হার হচ্ছে আমাদের, মুনাফার হার হচ্ছে মনে করো যে আমরা এটাকে ধরতেছি x%, ওকে। আর অবশ্যই মুনাফার হারটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাই না, পার্সেন্টেজে প্রকাশ করা হয় আমরা জানি। সুতরাং কি আমরা জানি মুনাফা, তাই আমরা এখানে বলতে পারি যে এত টাকা 4 বছরের মুনাফা, তো বলতে পারো সুতরাং 300 টাকার কয় বছরের মুনাফা, 4 বছরের মুনাফা। তাহলে 4 বছরের মুনাফা আই ইকুয়ালস টু কি হবে, আমরা জানি পি এন আর, তাই না। ওকে, তাহলে এখানে এটাকে আমরা I1 বলতেছি, I1 ইকুয়ালস টু পি, পি কত, যেহেতু 300 টাকা, তাহলে আসল হবে 300 টাকা ইন্টু এন মানে কত বছর সময়, এটা হচ্ছে 4 ইন্টু আর, আর মানে কত x%, তাহলে x%কে আমরা কি লিখবো x/100, যেহেতু x% আছে
x%, x% অবশ্যই কি লিখবো x বাই 100 আকার লিখবো। তাহলে এটা আমরা পাইলাম কি I1। ওকে, আবার আবার দেখো, আবার বলছে 400 টাকার 5 বছরের মুনাফা। তাহলে বলছে আমাদের 400 টাকার 5 বছরের মুনাফা। হ্যাঁ, তাহলে 400 টাকার 5 বছরের মুনাফা কি হবে? আমরা এটাকে যদি বলি মুনাফা, এটা আমরা I2 বলতেছি। I2 ইজ ইকুয়ালস টু P2 N2 R2, তাই না? ওকে, তো এখন দেখো, যেহেতু P2 হচ্ছে ভিন্ন, এটা হচ্ছে কি আর আসলে হচ্ছে 400 টাকা ভিন্ন, ওকে, ইনটু আর N2 হচ্ছে ডিফারেন্ট, সেটা হচ্ছে 5, ওকে, ইনটু আর আর এই R2 কি, যেহেতু একই হার, এটার জন্য যে হার ছিল এটার জন্য কি থাকবে? সেম হার। তাহলে R2 কি হবে? x%, দ্যাট ইজ x% আমরা লিখবো x বাই 100। ওকে, তাহলে এখন দেখো শর্ত মতে কি বলছে, এবার তুমি শর্ত মতে করো। শর্ত মতে তুমি কি লিখবা? এই শর্ত মতে তুমি লিখতে পারো যে I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু কত? I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু, তোমাকে বলে দিছে না যে দুইটা একত্রে সরল মুনাফা, যেহেতু সরল মুনাফা একত্রে 128 টাকা, একত্রে 128। তাহলে I1 কত? I1 হচ্ছে তোমার 300 ইন্টু 4 ইন্টু x বাই 100 প্লাস এটা কত? 400 ইন্টু 5 ইন্টু x বাই 100। ওকে, এটা ইজ ইকুয়ালস টু 128। ওকে, আচ্ছা, তো এবার তুমি দেখো তো এই 100 আর এটা কাটা গেলে থাকবে হচ্ছে তোমার 12x প্লাস এখানে 0 0 0 চলে যাবে, তখন থাকবে হচ্ছে তোমার 20x। ওকে, এটা ইকুয়ালস টু 128। আমি সিম্পলিফাই করতেছি। তাহলে এবার হচ্ছে কত? এটা হচ্ছে 32x ইকুয়ালস টু 128। সুতরাং x ইকুয়ালস টু কত হবে? 128 ডিভাইডেড বাই 32। দ্যাট মিনস এটা যদি ক্যালকুলেট করো তাহলে অবশ্যই তোমার কত আসবে? 128 32, দ্যাট মিনস হচ্ছে 4। ওকে, 4। তাহলে তোমার সুতরাং নির্ণয় মুনাফার হার কত? মুনাফার হচ্ছে 4%। ওকে, আশা করি ধরতে পারছো। এবার আসো আমরা 2 নাম্বারটা যাই। 4% হার মুনাফায় কোনো টাকার কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা হলে মূলধন কত? এখন বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা জানি যে সরল মুনাফা, হ্যাঁ, জানি যে সরল মুনাফা এটাকে আমরা বলতে পারি যে মুনাফা, ওকে, সরল মুনাফা I1 ইকুয়ালস আমরা কি বলতে পারি? PNR। ওকে, এটুকু আমরা বলতেছি, যেখানে আমরা যদি পি হচ্ছে মূল্য, যেটা আমরা জানি না, ওকে, এন এর মানটা আমরা কত? 2 বছর। হ্যাঁ, 2 বছর দুটোটার জন্য ফিক্সড। সরল মুনাফার জন্য 2 বছর, চক্রবৃদ্ধির জন্য 2 বছর। তাহলে এখানে আর এর মানও কি সেম। তাহলে আমরা এটা বলতে পারি পি হচ্ছে জানি না, যেটা আমরা বের করব মূলধনটা বের করব ইনটু এন কত? 2 ইনটু আর কত? আর হচ্ছে 4/100। ওকে, যেহেতু R% বলা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো তো এখন যদি আমরা এটাকে একটু কাটাকাটি করি তাহলে তুমি পাইবা হচ্ছে তোমার 2 দ্বারা কাটলে এটা হচ্ছে 50, 2 দ্বারা কাটতে পারো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 25। তার মানে এটা হবে 2p ডিভাইডেড বাই 25। এত, ঠিক আছে। আবার চক্রবৃদ্ধি মুনাফা কি হবে? চক্রবৃদ্ধি মুনাফা এটাকে আমরা I2 বলতেছি। I2 ইজ ইকুয়ালস টু কি? C মাইনাস P, তাই না? অবশ্যই আমরা জানি না C মাইনাস P, যেখানে C হচ্ছে P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n মাইনাস P। আচ্ছা, তো এখানে আমরা P এর মানটা বের করবো। তুমি এখানে ভ্যালু, আমরা যদি P থেকে কমন নেই তাহলে এখানে থাকে 1 প্লাস R হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তুমি এবার কি করবা? তুমি এবার P থেকে ঠিক রাখো, আর এখানে 1 প্লাস R এর ভ্যালুটা কত? সেটা হচ্ছে 4%, দ্যাট ইজ হচ্ছে 4/100, n এর মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা, এটা এবার আমরা লিখতে পারি এখানে এটা আসলো। এখন দেখো তুমি কি বলতে পারো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন বা শর্ত মতে কি লিখতে পারবা যে হচ্ছে তোমার অথবা তুমি এটাকে একটু সিম্পলিফাই করতে হতে পারো যে I2 ইকুয়ালস টু কি হয়? ইনটু P ইনটু মানে কত হয় হচ্ছে, তুমি যদি একটু কাটাকাটি করো তাহলে 1 প্লাস এটাকে কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1/25 হোল স্কয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা, এটা তারপরে এখানে ইনটু জাস্ট আমি সিম্পলিফাই করতেছি। এখানে থাকতেছে কি তোমার থাকতেছে হচ্ছে ধরো 25। ওকে, এখন হচ্ছে 25 প্লাস 1 মানে 26 হোল স্কয়ার, ওকে, মাইনাস 1। এটা তা এবার দেখো এখানে আমরা কি বলতে পারি যে এখন যদি হয় আমরা এটাকে লিখতে পারি। এবার দেখো, এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চন তুমি কি লিখতে পারো বা শর্ত মতে কি লিখতে পারো যে এইটা, এই মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। তাহলে অবশ্যই তুমি জানো যে চক্রবৃদ্ধি মুনাফাটাই কার্যতই চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হবে সরল মুনাফার তুলনায়। তা I2 মাইনাস I1 ইজ ইকুয়ালস টু কত? 1 টাকা। তাহলে এখানে I2 এর মান কত? আমরা জানি P ইনটু এখানে লিখতে পারি যে
26 ডিভাইডেড বাই 25 হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এটা কত 2 ইন্টু পি ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু 1। এটাকে তুমি একটু সিম্পলিফাই ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা পাইবা, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখা গেছে যে পি ইন্টু 26-এর উপর স্কোয়ারটা যাবে, যেহেতু হোল স্কোয়ার আছে 26-এর উপর স্কোয়ার গেলে হবে 26 স্কোয়ার, আর হচ্ছে তোমার 676 ডিভাইডেড বাই 25-এর উপর স্কোয়ার গেলে কত হবে 25 স্কোয়ার মানে হচ্ছে তোমার 625। ওকে, মাইনাস 1, তারপর মাইনাস 2p ডিভাইডেড বাই 25 ইকুয়ালস 1। তো এবার তুমি কি করতে পারো, এখন তুমি দেখো যে আমরা যেখানে 625 আছে আর এখানে 1, তোমরা লসাগু নিতে পারি। পি ইন্টু 625 যদি আমরা লসাগু নিই তাহলে 676 থেকে মাইনাস হবে 625, ওকে 25 মাইনাস 2p ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু 1। এখানে আমরা লিখতে পারি যে পি ইন্টু 625 হবে নিচে, আর উপরে হবে কত 676। দেখো 676 মাইনাস হবে কত, মাইনাস হচ্ছে 625, ওকে, তাহলে থাকবে তোমার 51 মাইনাস 2p ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু 1। তো এবার দেখো তো এখানে আমরা যদি লসাগু নেই, কি লসাগু যাবে, এখানে আমরা লসাগু নিতে পারি কত 625, তাই না? 625 যদি লসাগু নেই 625, এখানে থাকবে হচ্ছে তোমার 51p মাইনাস 625 25 দ্বারা ভাগ করো, 25 দ্বারা ভাগ করলে কি থাকবে তোমার 25 থাকবে, তাই না? 25 ইন্টু হচ্ছে তোমার কত, তোমার হবে 25 ইন্টু 2, 25 ইন্টু 2 মানে কত 50p ইকুয়ালস টু 1। তাহলে এখন তুমি এটাকে সিম্পলিফাই করো, তাহলে p ইজ ইকুয়ালস টু উপরে থাকবে 51p থেকে 50p মাইনাস করে গেলে একটা p থাকবে, এখানে থাকবে 625 ইকুয়ালস টু 1। সুতরাং p ইজ ইকুয়ালস টু কত হয়, p ইজ ইকুয়ালস টু হচ্ছে 625 ইন্টু 1 মানে হচ্ছে তোমার কত 625। এই হচ্ছে তোমার আনসার। সুতরাং নির্ণয় মূলধন হবে কত 625 টাকা। আচ্ছা, আশা করি ধরতে পারছো। এখন চলো আমরা 3 নম্বর প্রবলেমটা দেখি। এখানে কি বলছে যে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ কত 600 টাকা হলে শতকরা মুনাফার হার বের করতে হবে। মুনাফার হার বের করবো, আর মানটা বের করবো, ঠিক আছে? এখন প্রথমে ধরি মুনাফার হার, হ্যাঁ মুনাফার হার ইকুয়ালস টু হচ্ছে তোমার কত x% আমরা ধরে নিলাম, তুমি r% ধরতে পারো, নো প্রবলেম। এবার দেখো আমরা বলছি কি 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা, মুনাফা সহ মানে কোনো টাকার আসল, কোনো আসল মানে আসলটা কত এটা আমাদের বলা নাই, ঠিক আছে? তাই কোনো আসল আমরা ধরে নিলাম আসলটা হচ্ছে আমাদের পি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি আসল প্লাস মুনাফা হচ্ছে এটা, তাই না? ওকে, এবার আমরা বলতে পারি যে 3 বছরে সরল মুনাফা সহ আসল। তাহলে আমরা প্রথমে বলতে পারি প্রথম ক্ষেত্রে আসল প্লাস মুনাফা, ঠিক আছে? আসল প্লাস মুনাফা ইকুয়ালস টু কত 660। এবার আসল বলতেছি আমরা পি কে প্লাস মুনাফা আই ইকুয়ালস টু বলতে পারি না, মুনাফা আই ইকুয়ালস টু মানে কি পিএনআর, তাই না? পিএনআর ইকুয়ালস টু কত 660। ওকে, তাহলে মুনাফা আসল হচ্ছে আমাদের পি আর মুনাফা হচ্ছে কি, মুনাফা মানে জানি পিএনআর। ওকে, তাহলে আমরা পিটাকে আমরা জানি না, তো আমরা যদি বলি পি হচ্ছে আমরা জানি না, তাহলে পি প্লাস এন এর মান কত, যেহেতু 3 বছর, তাই না? প্রথম ক্ষেত্রে এন হচ্ছে আমাদের পি ইন্টু 3 ইন্টু আর মানে কত এক্স, ওকে ইকুয়ালস টু 660। আচ্ছা, তো এখানে কি আমরা লিখতে পারি যে হচ্ছে তোমার এখানে আমরা যদি একটা কাজ করি যে 600, দেখো একটা ইকুয়েশন বানাই যেখানে আমরা বলবো যে এই পিটাকে আমরা এর পাশে সরাই ফেলি, এই পিটাকে এর পাশে সরাই ফেলে কি হবে আমাদের ওকে। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে আমরা মুনাফা হচ্ছে এত টাকা পাইলাম, আমরা যদি একটু এভাবে না লিখে মনে করি আমরা একটু সহজে লিখে ফেলি যে এখানে মুনাফা হচ্ছে এটা, তাই না? আচ্ছা, এখন আমরা যদি বলি যে এরকম একটা ইকুয়েশন আনবো, এখানে ধরো আমরা এখানে আনতে চাই যে মুনাফা, হ্যাঁ মুনাফা ইকুয়ালস টু কি হয়, তাহলে মুনাফা ইকুয়ালস টু কত হয় 660 মাইনাস আসল, তাই না? এটাই তো আসল। ঠিক, সুতরাং বা মুনাফা মানে কি পিএনআর, তাই না? পিএনআর ইকুয়ালস টু কত হয়, পিএনআর ইকুয়ালস টু 660 মাইনাস আসল হচ্ছে পি। তাহলে সুতরাং আমরা পি জানি না, ইন্টু এন মানে কত 3 ইন্টু আর মানে কত x%, যেটা আমরা বলতে পারি x/100 ইকুয়ালস টু কত হবে 660 মাইনাস, এটাকে আমরা বলতেছি 1 নম্বর ইকুয়েশন। আবার দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে আসল প্লাস মুনাফা ইকুয়ালস টু কত হবে,
600, তাই না? ওকে, এবং মুনাফা কত হবে? মুনাফা ইকুয়ালস টু হচ্ছে তোমার ইকুয়ালস টু 600 মাইনাস আসল, তাই না? মাইনাস আসল। আমি ডাইরেক্ট এই লাইন না লিখে আমি এই দ্বিতীয় লাইন লিখে বলছি, কারণ যেহেতু মুনাফা সহ বলছে 5 বছরে, তাহলে আসলটা তো আসলে আগের মতোই থাকবে, এখানে যা আসল এখানে তাই আসল, তাই না? তো এখানে তুমি মুনাফা লিখতে পারো যে পি এন আর, ওকে, পি এন আর ইকুয়ালস টু কত? 600 মাইনাস আসল হচ্ছে পি। ওকে, তো সুতরাং এখানে তুমি বলতে পারো কি, এখানে বলতে পারবা যে, আমি একটু লাগিয়ে রাখছি, ওকে। আচ্ছা, তো এবার দেখো এখানে তুমি বলতে পারো, সুতরাং পি ইন্টু এখানে কত, পি আসলটা আমি জানি না, ইন্টু এন হচ্ছে কত? 5 বছর, তাই না? এন হচ্ছে 5 বছর, 5 ইন্টু এক্স, মানে আর মানে কত? X%, আমরা এটা বলতেছি X/100 ইকুয়ালস টু কত? 600 মাইনাস পি। ওকে, এটাকে আমরা 2 নম্বর বলতেছি। এবার দেখো আমি যদি 1 নম্বর আর 2 নম্বরকে ভাগ করি, তো 1/2 হতে কি পাবো? এটা এবং এটাকে যদি ভাগ করে ধরো, উপরে আছে কোনটা? দেখো এটাকে এবং এটাকে ভাগ করলে কিন্তু তুমি মনে মনে চিন্তা করো, এটা আছে উপরে, এটা আছে নিচে, তাহলে কিন্তু টি পি কাটা যাবে, তাই না? এই X/100 কাটা যাবে, T/5 থাকবে, এবার উপর থাকবে 3, নিচে থাকবে 5 ইকুয়ালস টু, উপরে থাকতেছে এই পাশে, ডান পাশে কাজ শেষ, এবার ইকুয়ালস টু দিয়া বাম পাশে লিখবা, বাম পাশে থাকবে 660 থাকবে উপরে, মাইনাস পি উপরে থাকবে, আর এখানে 600 মাইনাস পি থাকবে নিচে, 460 মাইনাস পি উপরে, আর 600 মাইনাস পি থাকবে নিচে। এখন দেখো আমাদের এই যে ইকুয়েশনটা পাইলে, এটা কিন্তু আমাদের কি একটা ভেরিয়েবল এসে বলছে পি, এখন আমরা ইজিলি পি এর মানটা বের করতে পারবো। তাহলে পি এর মান যদি বের করতে চাও তাহলে কি করবা? এখন আমরা কি করবো? ধরো আমি ক্রস মাল্টিপ্লাই করতেছি, আর গুণ করতেছি, আর গুণ করলে আমাদের কি হবে? সেটা হচ্ছে 3 এর সাথে যদি মাল্টিপ্লাই করে দেয়, 318, 1800 মাইনাস 3p ইকুয়ালস টু কত হবে? 5 ইন্টু 400, 5 ইন্টু 460 কত হচ্ছে? 2300। ওকে, 2300 তো মাইনাস 5p। ওকে, এবার দেখো এই মাইনাস 5p-টাকে আমি এপাশে আনি, মানে পি যেগুলো এগুলো সব এক পাশে রাখতেছি, আর সংখ্যা যেগুলো আছে আমি সব অন্য পাশে নিতেছি, তাহলে 2300 তো মাইনাস 1800, ঠিক আছে? এবার দেখো মাইনাস 3p থেকে প্লাসের 5p যদি কাটাকাটি করো, তাহলে থাকবে তোমার প্লাসের 2p ইকুয়ালস টু 2300 থেকে যদি 1800 মাইনাস করো, থাকবে হচ্ছে তোমার 500। ওকে, 500, তাহলে সুতরাং পি ইকুয়ালস টু কত হবে? 500 কে 2 দ্বারা ভাগ করলে কত আসছে তোমার? 250 টাকা। আচ্ছা, এখন আমার মূল টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে মুনাফার হার বের করা, মানে এক্স যেহেতু সিক্স এর মানটা বের করা। তো তুমি পি এর মান 1 নঙ্গে বসিয়ে দাও, পি এর মান 1 নঙ্গে বসি। ওকে, আচ্ছা, তো 1 নঙ্গে যদি বসাতে চাও তোমার কি হবে? তো তুমি 1 নঙ্গে বসাবা পি, দেখো পি হচ্ছে আমাদের 250 ইন্টু এখানে 3 ইন্টু এক্স এর মান আমি জানি না, X/100 ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে 460 মাইনাস কত? 250। আচ্ছা, তো এই হচ্ছে তোমার 250 যদি হয় এখানে, এখন তুমি কি করবা? এবার তুমি লিখতে পারো যে আমি এক্স এর মানটা বের করবো, এক্স বাদে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দেবো, তাই না? ওকে, তো এখানে 0 0 তুমি কত কাটো, 25 ইন্টু 3 মানে কত? হচ্ছে তোমার 25। আচ্ছা, এখানে আমি মনে করো যে ফুললি সিম্পলিফাই করে ফেলি, যে উপরে আমি কত হয় 0 0 ভাগ দিয়া 25 ইন্টু 3 মানে হচ্ছে তোমার কত? ওকে, 25 ইন্টু 3 মানে 75, তাই না? 75 X/110 ইকুয়ালস টু এই 460 থেকে তুমি মাইনাস করবে কত? 250। ওকে, 250 মাইনাস তোমার 210 থাকবে। তো এখানে x ইকুয়ালস টু কত হবে? 210 ইন্টু 10 ডিভাইডেড কত? 75 ইকুয়ালস টু কত? তুমি একবারে ক্যালকুলেট করো, 210 ইন্টু 10 ডিভাইডেড বাই কত? 75, দ্যাট ইজ 28। ওকে, তাহলে সুতরাং তোমার মুনাফার হার কত? 28%। ওকে, এই হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝছো। এবার আসো আমরা 4 নাম্বার প্রবলেমটা দেখি। এখানে বলছে কি, শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধি মূল 1280 টাকা হবে। এখন বলছে যে 5 টাকা হার মুনাফায়, ঠিক আছে? তোমাকে 5 টাকা হার মুনাফায় মানে হলো আর ইজ ইকুয়ালস টু 5%, এটা আমাকে বলা আছে, ঠিক আছে? ওকে, এবার তোমাকে কত টাকা 12 বছরের সবৃদ্ধি মূল এত টাকা, মানে কত টাকা আমরা এটা কি মিন করে? এটা আসল মিন করে কত টাকা। তাহলে কত টাকা 12 বছর, মানে এর মান দেওয়া আছে। সবৃদ্ধি মূল বলতে কি বোঝায়? মুনাফা প্লাস আসল, মুনাফা এবং আসল হচ্ছে এত টাকা। এখন তুমি বের করো যে আমরা বলতে পারি যে দেওয়া আছে কি আর পার্সেন্ট, আর ইজ এত পার্সেন্ট, এন ইজ ইকুয়ালস টু কত? এত সামথিং। এবং বলবা যে ধরি আসল হচ্ছে কি, আসল কত টাকা? আসল হচ্ছে আমাদের আসল পি টাকা। ওকে, আমরা এটা ধরে নিলাম, কারণ আমরা আসল বের করবো কত টাকা। এবার হচ্ছে সবৃদ্ধি মূল, তাহলে সবৃদ্ধি মূল এত টাকা দেওয়া আছে কি, দেওয়া বা লিখতে পারো শর্ত মতে লিখতে পারো, শর্ত মতে আসল প্লাস মুনাফা, তাই না? আসল প্লাস মুনাফা হচ্ছে কত? মুনাফা ইজ ইকুয়ালস টু কত? 1280 টাকা। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে এবার আসল কত? পি টাকার মুনাফা কত হবে? মুনাফা হবে পি এন আর। ওকে,
পিএনআর, কারণ আমরা জানি আই ইজ ইকুয়ালস টু পিএনআর, তাই না? মুনাফার পরিবর্তে আমরা পিএনআর লিখতে পারি, ডিরেক্ট লিখতে পারি, মানে 1280। ওকে, এবার দেখো আমাদের দরকার কি, পি দরকার, তাই না? আমি এখানে পি লিখতে পারি, কমন নিতে পারি, এখানে পি ওয়ান প্লাস এখানে কি বলবো এন আর ইকুয়ালস টু কত 1280। তো এখানে আমি পি ইন্টু ওয়ান প্লাস এন এর মান তো জানা আছে 12, এখানে আমি তুমি সাইড নোটে বলতে পারো যে এখানে বলে ফেলতে পারো যে এখানে এখানে ওকে এখানে এন ইজ ইকুয়ালস টু কত 12 বছর, তাই না? ওকে, আর ইজ ইকুয়ালস টু কত 5%, দ্যাট ইজ হচ্ছে তোমার 5/100। ওকে, আচ্ছা এখানে এন এর মান হচ্ছে 12 ইন্টু আর হচ্ছে 5/100, দেন হচ্ছে 1280। এখানে তুমি যদি একটু একটু সিম্পলিফাই করো তাহলে কত আসবে, এটা হচ্ছে তোমার 1 প্লাস উপরে 5/60 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 1280। এখানে পি ইন্টু এখানে থাকবে কত হচ্ছে তোমার, যদি এখানে 1 প্লাস তো কাটাকাটি করো তুমি পাইবা হচ্ছে এখানে কত কাটা যাবে 0 0, আর এখানে থাকবে কত 6/10। 6/10 এর ক্ষেত্রে তুমি যদি এখানে 2 দ্বারা ভাঙো, 2 দ্বারা ভাঙলে আমাদের কত 3/5। ওকে, 3/5 পাবা, ঠিক আছে? ওকে, ইকুয়ালস টু 1280। এবার এখানে তুমি লিখতে পারো যে হচ্ছে তোমার পি ইন্টু এখানে 5, আর এখানে 5 প্লাস 3 হবে 8 ইকুয়ালস টু 1280। ওকে, তাহলে সুতরাং পি ইকুয়ালস টু কত হবে, এটা হচ্ছে 1280 ইন্টু 5 ডিভাইডেড বাই 8। এটাকে ক্যালকুলেট করার পর যা আসবে সেটা হবে তোমার আনসার 1280 ইন্টু 5 ডিভাইডেড বাই কত ইন্টু 5 ডিভাইডেড বাই কত 8। ওকে, আচ্ছা এই হচ্ছে তোমার 800 টাকা। 800, তাহলে তোমার মূলধন কত কত টাকা, এটা হচ্ছে 800 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝছো। এবার আসো আমরা এই 5 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলছে মিষ্টির উপর মূল্য সংযোজন কর হচ্ছে কর ব্যাট X%। একজন বিক্রেতা বেড সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে। এখন যেখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এটা পি এর ভ্যালু দেওয়া আছে, এটা ভ্যাটের পরিমাণ নির্ণয় করে। এখন আমাকে ফার্স্টে এই এক্সটাকে ধরে একটা ইকুয়েশন বানাই, তারপরে এক্স এর মানগুলো বসাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন বলছি যে মিষ্টির উপর মূল্য সংযোজন কর X% মানে কি? X% কথার মিনিং কি, যে মিষ্টির উপর ভ্যাট X% কথার মানে কি? X% কথার মানে হচ্ছে বোঝায় মিষ্টি যদি 100 টাকা মূল্যের হয় তাহলে তাকে ভ্যাট দিতে হবে X টাকা, ঠিক আছে? এখন এই ভ্যাট যদি X টাকা দিতে হয়, হ্যাঁ, এই X টাকা ভ্যাট তো সে দোকানদার দেয় না, এই X টাকা ভ্যাট দোকানদার কি করে কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবে। দোকানদার কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবে, কিভাবে নেবে? সে করবে কি, তার প্রোডাক্টের দাম যেন 100 টাকা ঠিকই থাকে, সে তার ঠিক রেখে সে প্রোডাক্টটাকে বিক্রি করবে 100 প্লাস X টাকায়, ঠিক আছে? সাপোজ ধরো তোমার এখানে 15% বলা আছে না এক্স এর ভ্যালু, তার মানে হচ্ছে তোমার 100 টাকার প্রোডাক্টের মূল্য হলে সে 15 টাকা বেড আরো এড করে সে কাস্টমার থেকে দাম নিবে 115 টাকা, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে বেড, এই বেড রেখে দিয়ে 15 টাকার প্রোডাক্টের দাম 100 টাকা, ঠিক আছে? মাঝখান থেকে সে বেডটা নিচ্ছে কার কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে। তাহলে এখানে বলছে বিক্রেতা বেড সহ, এই যে বেড সহ বিক্রেতা নিতেছে না, বিক্রেতা যদি বেড সহ নিতেছে তাহলে বিক্রি করবে কত 115 টাকা। তো এটাকে আমরা বলতে পারি যদি 15 না বসাই এক বসাই তাহলে কত হবে 100 টাকায়, আমি 100 টাকায় বিক্রয় প্রোডাক্টের মূল্য, প্রোডাক্টের মূল্য কত 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হয় 100 প্লাস এক্স টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য X টাকা হলে বেড কত হয়, বেড হয় X টাকা। আমরা এখানে ওই ক্ষেত্রে বলতে পারি যে বেড বেড বলো বেড X% হলে X% হলে হলে বিক্রয় মূল্য, আচ্ছা বেড X%, ঠিক আছে? বেড X%, ওকে, X%। তাহলে এবার তুমি বলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মূল্য কত টাকা 100 প্লাস এক্স টাকা হলে ভেট কত? ভেট হচ্ছে আমাদের, বা ভেট এটাকে আমি বাংলাতে লিখতেছি, ভেট হচ্ছে কত, ভেট হচ্ছে এক্স টাকা, তাই না? ওকে, এক্স টাকা, কারণ ক্রয় মূল্য বা প্রোডাক্টের মূল্য 100 টাকা হলে নেবে ভেট এক্স টাকা, বাট এখন যেহেতু এক্স টাকা সহকারে সে নেবে তার মানে সে এই প্রোডাক্টটাকে 100 প্লাস এক্স টাকা মানে ভেট সহ সে বিক্রি করবে, তাহলে এত টাকা বিক্রির মূল্য হবে এক্স টাকা আমাদের ভেট। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ভেট কত হয় আমাদের X/100 প্লাস এক্স টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত টাকা হলে পি টাকা, বলছে না বিক্রেতা ভেট সহ এত টাকা মিষ্টি বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের পি টাকা। বিক্রয় মূল্য পি টাকা হলে ভেট হবে কত, পি ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এক্স, এত টাকা। তাহলে আমাদের সুতরাং ভেট হচ্ছে কত, কত ভেট দিতে হবে তাকে, এত টাকা ভেট দিতে হবে।
এখন সুতরাং ভেট আমাদের কি পাইলাম, ভেট ইকুয়ালস টু পি এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। এক্স এর পরিবর্তে মানে পি এর পরিবর্তে তোমার ভ্যালু দেওয়া আছে 2300 ইন্টু এক্স এর ভ্যালু কত 15 দাও, 15 ডিভাইডেড বাই কত হচ্ছে 100 প্লাস 15। এটা তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কত হয়। সেটা হচ্ছে তোমার 2300 ইন্টু 15 ডিভাইডেড বাই 100 প্লাস 15। ওকে, এই হচ্ছে তোমার আনসার আসছে 300 টাকা। তাহলে তোমার যে মোট মূল্য 300 টাকার উপর যে প্রোডাক্ট সহকারে তুমি বিক্রি করলে সেটার বেদ দিতে হবে তোমাকে কত টাকা, 300 টাকা। ওকে, এই হচ্ছে তোমার আনসার। আশা করি তোমরা বুঝছো। এখানে তুমি ডিরেক্ট এক্সেল বলে এখানে বসাই দিয়ে করতে পারতো। আমি জাস্ট এখানে যেহেতু প্রথমে একটা কোয়েশ্চেন চাইছে যে তোমাকে মানে কত বেড দিতে হবে, তাই আমি এক্সেল বলটা পরেই বসাই, যাতে এক্সেল বলে পরে দেওয়া আছে। ঠিক আছে না, একটা ইকুয়েশন আমরা বের করলাম, দেন তোমার এখান থেকে এক্সেল বলগুলো বসায়, পি এর গুলো বসায় তুমি আনসার বের করছো। ওকে, আশা করি তোমরা ধরতে পারছো কিভাবে সলভ করবো। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এ পর্যন্তই থাকবে। তোমরা আশা করি তোমরা প্রত্যেকটা প্রবলেম ধরতে পারছো, কিভাবে সলভ করবা। তো তোমাদেরকে বলে নাকি বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। আর তোমরা কোন কোন টপিক এবং কোন কোন চ্যাপ্টার সম্পর্কে জানতে চাও তা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখো। আমি ইনশাল্লাহ সময় করে তোমাদেরকে এই টপিকের ব্যাপারে ইনশাল্লাহ ক্লাস দেবো। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।